1 কোটি টাকা সিএচআর ফান্ড, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। এই টাকা পয়সা নিয়ে এগুলো নতুন না। এই জিনিসটা শুরু হয়েছিল মনে আছে আপনাদের সবার, জুলাইয়ের ঠিক পরপর সময়ে বাংলাদেশে একটা বড় বন্যা হয়েছিল। সেই বন্যার ভিতরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, আপনারা দেখতে পেয়েছেন, শিশু বাচ্চারা তাদের ব্যাংক নিয়ে এসেছিল, মায়েরা তাদের গয়না খুলে দিয়েছিল। আমরা টিএসসিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম। সেইখানের প্রত্যেকটা টাকার হিসাব, অডিট রিপোর্ট সহ টিএসসিতে প্রেস কনফারেন্স করে পাবলিক করে দেওয়া হয়েছিল না? আপনারা সবাই জানেন, আপনারা তখন সাংবাদিকতা ছিলেন, আমি অনেককে চিনি, এইখানের ভিতরে ছিল। তো এই জিনিস তো হয়েছে, জাতির সামনে উপস্থাপিত ছিল, কিন্তু সেইটাকে নিয়ে কি ন্যারেটিভ তৈরি করা হয়নি? হয়েছে, আবারও হয়। আপনারা দেখেন, আসিফ মাহমুদের এপিএসকে নিয়ে নোংরামি করা হলো, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে নোংরামি করা হলো, আসনাদ আব্দুল্লাহকে নিয়ে একই কথা বলা হয়েছে, মাহমুদা মিতু যিনি সংরক্ষিত আসনে নারী নেত্রী হিসেবে যাচ্ছেন তাকে নিয়ে এই নোংরামি করা হয়েছে। এবং আমাদের এমন কোনো নেতাকর্মী নাই, নাহিদ ইসলামকে নিয়ে নোংরামি করা হয়েছে, তো এমন কোনো নেতাকর্মী নাই যাদেরকে নিয়ে এই আর্থিক কেলেঙ্কারের নোংরামি দেওয়া হয় না, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করতে পারে। তো এইটা আসলে প্রত্যেকবারই একই ধরনের, এগুলো আসলে পুরানো হয়ে গেছে। এই কার্ড বাংলাদেশের মানুষ আর খায় না। এবং আপনারা যে এই পোস্টগুলো দিয়েছেন, যে অভিযোগ করেছেন, ওই কমেন্ট বক্সগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করেছে। এবং আমি সরি টু সে, আমি এই কথাটা বলতে চাই না, বাংলাদেশের প্রশাসন তো লাস্ট 2টা বছরে খুব কাছ থেকে দেখছি। শেখ হাসিনার আমলে আমাদেরকে যখন হলো কি আমরা গুম নিয়ে বাংলাদেশের প্রথম কথা বলছিল, সেই সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ, যারা পরবর্তীতে ছাত্র শক্তি হয়েছে এবং পরবর্তীতে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু সময় গুমের আয়নাঘর নিয়ে প্রথম বাংলাদেশে প্রতিবাদ করেছিল, আর কেউ করতে পারে না। আমরা এখানে, আমি হাসিব এখানে উপস্থিত ছিলাম, ওর পর দিন থেকে আমাদের পিছনে ডিজিএফআই এনএসআই লেগেছিল। প্রত্যেকটা জায়গায় আমরা কোথায় যাইতাম সেই জিনিস নিয়ে আমাদের ট্রেস করা হতো, আমাদের জায়গায় জায়গায় ডেকে দাঁড় করায় আমাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করা হতো, আমাদের ফ্যামিলির কে কোথায়। একদিন এসে আমি বলি একটা ঘটনা ছোট্ট, আমি জানি যে আজকের সাথে সম্পর্কিত না, জাস্ট হিস্ট্রিটা বলার জন্য। আপনারা তো অনেকেই হিস্ট্রিগুলো ভুলে যান, সবাই বলেন 36 দিনের বিপ্লব। কার্জন হলের এই দোয়েল চত্বর ওইখানের ভিতরে আমাকে একজন দেখা করলো, একটু সিনিয়র, একটু বয়স্ক হবেন, কারণ ওনার বয়স কত হবে, যে 35 থেকে 40 এরকম আর কি, যে একজন ইন্টেলিজেন্সের লোক, সে আমাকে দাঁড় করায় এবং দাঁড় করায় সে পরিচয় দেয়, আমার নাম রিফাত রশিদ, আমার বাবার নাম অমুক, অর্থাৎ আমার যে পরিচয়, আমি অমুক জায়গায় থাকি, আপনার নাম। এখন আমি অবাক হয়ে গেছিলাম যে ভাই এটা তো আমার ডিটেলস। হ্যাঁ, আপনার ডিটেলসই আপনাকে করা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছিলাম ওপেনলি, আপনি কি গোয়েন্দা সংস্থার লোক? তখন সে শুরুতে একটা দনমনো করে এবং পরবর্তীতে সে তার নিজের পরিচয় দেয়। এবং আমি জিজ্ঞেস করছি, আপনি কেন আমাকে ফলো করতেছেন? আপনি কি আমাকে গুম করতে চান নাকি? আমরা আয়নাঘরের বিপরীতে প্রতিবাদ করেছি বলে আপনারা কি এই জিনিসটা এখন আমাকে আয়নাঘরে নিতে চান কিনা? সেই লোকটা চুপ করেছিল এবং বলছিল যে আপনারা সাবধানে থাকেন, আমরা আপনাদের ভালো চাই, আপনারা সাবধানে থাকেন, এইগুলা বললেন না, এগুলা বলে কি হবে? আপনারা যে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ একটা বাবল, তাদের উপরে অনেক বড় বড় শেয়ানা আছে যারা আপনাদেরকে এই দেশের থেকে গায়েব করে দিবে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের থ্রেট অহরহ আমরা পেয়েছি। আমাদের ফ্যামিলির ফোনের অসংখ্য কল আমরা গিয়েছি। আমরা তো আজকে থেকে অ্যাক্টিভিজম করি না রে ভাই, 2018 সালে কোটা আন্দোলন থেকে যে শুরু হয়েছে, তারপর থেকে তো রাজপথে। এইগুলা তো মানে এইখানের ভিতরে যে 36 দিনের কথা যারা বলে, তারা এই জিনিসগুলো ভুলে গেছে, তাদেরকে এই জিনিসগুলো মনে নাই। তো এখন তার পরবর্তীতে ওই সময় আমাদেরকে কেনার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে যখন আমাদের কিছু বড় ভাইয়েরা ডিবি অফিসে ছিল, আমি, মাহিন সরকার, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, এই 4 জন মিলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদের প্রত্যেককে 500 কোটি টাকা করে স্বৈরাচারী শেখ হাসিনার একজন এমপির মারফত আমাদেরকে অফার করা হয়েছিল, যার বিনিময়ে আন্দোলন থামায় দেওয়ার জন্য। আমরা সে তাকে গালি দিয়ে, আমি উচ্চারণ করতে পারতাছি না, আমি শব্দটা করছিলাম, উচ্চারণ করতে পারছি না, গালি দিয়ে আমরা ফোনটা কাইটা দিছি। তো যে এখানে 500 কোটি টাকার অফার এখানে রিজেক্ট করছিলাম, আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। মানে সরি টু সে, বাংলাদেশের প্রশাসন তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসি পাল্টাইলে ওসির যদি তদবির করে দেয়, এর থেকে বেশি টাকা দেয়। এই তদবির বাণিজ্য কে করছে আপনারা দেখছেন, ওই ভিডিওগুলো এখন পর্যন্ত আছে। ওই তদবির বাণিজ্য করার জন্য ওই মহিলাকে হলো গিয়ে তার ভিডিও করা হয়েছিল, রেল অফিসের ভিতরে কে গিয়েছে সে, এবং আচ্ছা আমি এগুলা নিয়ে বলতে চাই না, আসলে পার্সোনাল নোংরামিগুলো আসলে করা উচিত না, করতে চাই না, বাট কে এই ধরনের তদবির বাণিজ্য করছে এগুলো আমরা জানি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি রিফাত রশিদ, জুলাইয়ের এই দিনের ইসের পর থেকে, 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখান, 1 টাকা।
যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতি, 1 টাকার একটা অভিযোগ করে দিন, জীবনে রাজনীতি করবো না রে ভাই। এগুলা ফাজলামি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি এইখানের ভিতরে যে আমাদের এই যে ট্রায়ালগুলো হচ্ছে কেউ 1 পয়সার পর্যন্ত দিতে পারে না। আপনারা দেখতে পাইছেন যাদের যাদের বিরুদ্ধে ইন্টারিমের আমলের ভিতরে করা হয়েছিল, আসিফ মাহমুদের, এপিএস মোয়াজ্জেম হোসেন বা গাজী সালাউদ্দিন তানভীর সহ আরো যাদের যাদের ছিল, প্রত্যেককে কোন আমলের ভিতরে দুদক ছাড়পত্র দিয়েছে এই বিএনপির আমল। কারণ কিছু পায় নাই রে ভাই, কিছু নাই, 2 দিন পর পরই করে।